আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পর আপনাদের সামনে এসেছি। বেসিক্যালি আমি শেয়ার মার্কেটটা নিয়ে আসলে একটু ডিপ অ্যানালাইসিস করলাম। বেসিক্যালি আমরা যারা ইনভেস্টর তারা কিন্তু সবসময় ফান্ডামেন্টাল স্টক দেখে আসতেছি এবং ফান্ডামেন্টাল স্টকে অবশ্যই লঙ্গার টাইম লাগে মার্কেট থেকে টাকা আর্ন করার জন্য বা একটা প্রফিট মেক করার জন্য। তো ইন দ্য মিন টাইম আমি খুব ডিপলি একটু দেখলাম যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আসলে হয়তো বেসিক্যালি এখানে রেগুলেটরের দোষ দিয়ে লাভ নেই। ফার্স্টে বলতেছে অনেকেই রেগুলেটরের দোষ দিতেছে বা অনেকে মনে করতেছে যে কেন আনফান্ডামেন্টাল শেয়ার এত ভালো করতেছে, এবং আমি নিজেও লাস্ট 20 ডেজে 65% আসলে প্রফিট টেক করতে পারি না। এবারে যে আমার 50% প্রফিট টেক হয়েছে একটা স্টক থেকে, সেটা নিয়ে আসলে আলোচনা করবো আপনাদের সামনে। তো বেসিক্যালি ইন্ডাস্ট্রিটা হলো মিরাকেল ইন্ডাস্ট্রি এবং মিরাকেল ইন্ডাস্ট্রি সোয়ার করছে ডিসপাইট পোর পারফরমেন্স হওয়া সত্ত্বেও এই শেয়ারটা কিন্তু সোয়ার করছে। এবং যখন আমি এই ধরনের শেয়ারে ইনভেস্ট করি তখন কিন্তু এটার কোনো ব্যাকবোন থাকে না। দ্যাটস ওয়াই আমি কিন্তু ওইটা নিয়ে আগে কোনো ভিডিও বানাতে পারতেছি না। এটাই আমি দেখতেছিলাম যে এইটা আমার টোটাল পোর্টফোলিওর মাত্র 5% আমি ইনভেস্টমেন্ট করি যে রিস্ক টেকার, এবং রিস্ক টেকারটা আসলে কখনো সার্টেনটি লেভেলটা কিন্তু কখনো সিওরিটিতে বলা যায় না, কারণ এটা তো কোনো ব্যাকবোন নাই এই কোম্পানিটার। হ্যাঁ, তো আজকে আমি যে আজকে আমি যে আমার ধারণাটা আপনাদের কাছে পরিবেশন করব, হোপ আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং আশা করি আপনারাও যদি কখনো এরকম স্টকে দেখা যায় যে দুইটাতে ইনভেস্ট করলে একটাতে ভালো করে একটাতে খারাপ করে, বাট আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার ভালো যেটা করতেছে এটার কিন্তু প্রফিটটা আপনার বেশি টেক করতে হবে। এবং যারা ইনভেস্টর তারা এরকম শেয়ারের দিকে তাকাতেই চায় না, কিন্তু আলটিমেটলি শর্ট টাইমে প্রফিট করতে হলে আপনাকে এরকম শেয়ারের দিকে নজর রাখতে হবে। বাট আপনার পুরো পোর্টফোলিওর মাত্র 10 to 5% আপনি এখানে ইনভেস্ট করা যুক্তিযুক্ত। 10% এর ওপরে অবশ্যই না, মানে 10 লাখ টাকার পোর্টফোলিও হলে 1 লাখ টাকা আপনি রিস্ক জোনে রেখে করতে পারেন। যদি একটু আমরা দেখি যে মিরাকেল ইন্ডাস্ট্রি যে চার্টটা সেটার দিকে লক্ষ্য করি, তাহলে এই শেয়ারটা নভেম্বর মাসের, যদি আমি 1 মাস ব্যাকের থেকে দেখি, যে নভেম্বর মাসের 16 তারিখে এই শেয়ারটার প্রাইস অ্যারাউন্ড 18 টাকা 30 পয়সা ছিল, যে শেয়ারটা বেড়ে এখন ডিসেম্বরের 16 তারিখের দিকে 28 টাকা 70 পয়সা হয়েছে, মানে প্রায় 50% এর উপরে প্রফিট। সো এই শেয়ারটা বাড়ার দিকে আমার যে ইনভেস্টমেন্টটা ছিল সেটা অ্যারাউন্ড নেক্সট যে মুভটা আসছিল সেই মুভের এখানে ছিল 19 টাকা 10 পয়সা, এবং এখান থেকে আমি এখন 28 টাকা 50 পয়সায় কিছু শেয়ার সেল করে দিই এবং পুরো পোর্টফোলিও আমি খালি করে ফেলবো খুব দ্রুতই, মানে ওই শেয়ারটার পোর্টফোলিও আর কি, মানে এই শেয়ারটার। সো প্রফিট টেক করবো আমার প্ল্যান। এবং যদি আমরা একটু দেখি যে এদের যে রেজিস্ট্যান্স লেভেল গুলো ছিল, প্রিভিয়াসলি 3টা রেজিস্ট্যান্স একই জায়গায় ফেলেছিল, সেই জায়গায় এখন সাপোর্ট লেভেলে এসে দাঁড়িয়েছে। তো সুতরাং এখান থেকে একটু ফল ডাউন হয়ে যদি বাড়ার হয় দেন বাড়বে। নাও যদি আমরা একটু লক্ষ্য করি এই যে মিরাকেলের প্রিভিয়াস হিস্টোরি, যেটা আমরা বলে আসতেছিলাম যে ভালো না কেন, ফান্ডামেন্টালি এই শেয়ারটা তো দুর্বল সেটা আছেই, এই সাথে সাথে এদের কিছু ম্যানিপুলেশন অফ ফান্ড ছিল। হ্যাঁ, ওইগুলো নিয়েও আলোচনা করব। তার আগে একটু ফান্ডামেন্টাল কন্ডিশনটা দেখে আসি। তাদের ইপিএস যদি আমরা দেখি যে 2019-এ 0.23 করোড়ের মতো ছিল, এবং 0.23 ছিল, এবং যেই ইপিএসটা এখন দাঁড়িয়েছে -2.86, যেটা হিউজ নেগেটিভ ইপিএস। এনএভি তুলনামূলক ভালো 13.62, এদিক দিয়ে একটু বেটার কন্ডিশনে আছে। একটু বেটার কন্ডিশন আছে। প্রিভিয়াসলি অনেকগুলা ডাটাতে আসলে মিরাকেলের সম্বন্ধে ডিসক্লোজ করে আসা হচ্ছে বিভিন্ন নিউজ পেপারে, যে মিরাকেল ইন্ডাস্ট্রি কিন্তু আসলে শেয়ারের ফান্ডামেন্টাল কন্ডিশন অত ভালো না, বাট এটা শেয়ারটা হুড় করে বাড়তেছে। তো 5 ইয়ার প্রফিট এন্ড লস যদি আমরা দেখি, তাহলে লসে 8.71 করোড় টাকার মতো তাদের লস আছে, যেটা ছিল 2019-এ 0.77 করোড় টাকার মতো প্রফিটে, এবং ইনকর্পোরেট হয় 1995-এ, লিস্টেড হয় হলো 2000-এ, 5 বছরের মধ্যে লিস্টেড হয়। এনএভি লস হয় 2.85 করোড়, লস পার শেয়ারে হলো 0.81, এবং মানে এটা জুলাই থেকে সেপ্টেম্বরের হিসাবটা, এবং এনএভি তখন দাঁড়ায় হলো 12.82। স্পন্সর এবং ডাইরেক্টরের কাছে আছে 30.26% শেয়ার, ইনস্টিটিউটের কাছে আছে 4.89 শেয়ার, এবং পাবলিকের কাছে 64.65 শেয়ার, পাবলিকের কাছে একটু বেশি শেয়ার। হ্যাঁ,
যদি আমরা একটু তাদের বিজনেস ব্যাকগ্রাউন্ড দেখে আসি, এই যে মিরাকেলের বিজনেসটা হচ্ছে বেসিক্যালি, যদি আপনারা দেখেন যে বিভিন্ন সার এবং গভর্নমেন্টাল যে সার কোম্পানিগুলো আছে তাদের জন্য ব্যাগ তৈরি করার কাজে তারা বেশি ফোকাস দিয়েছিল, এবং শুরুতে তারা ব্যবসা ভালোই করতেছিল। এবং টিবিএস এ আরেকটা নিউজ এসেছিল যেটা একটু ইন্টারেস্টিং। 2 বছর ধরে তারা তো ব্যবসা কন্টিনিউটি ওভাবে রাখে নাই, তার মধ্যে লাস্টের দিকে তারা টেকনো ইকোনমি একটা কোম্পানিকে তারা তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটটা লিজ দেয় অথবা দেয় এখানে প্রোডাকশন করার জন্য, এবং টেকনো ইকোনমি তাদের প্রোডাকশন গুলো সেখানে অব্যাহত রাখে, যেটা বিএসইসি অ্যাটলিস্ট লিস্টেড কোম্পানি হওয়া সত্ত্বেও তাদেরকে জানানো হয়নি, যেটা এবং মিরাকেল তাদের টেকনো ইকোনমিকের স্যালারি এবং আলাদা এক্সপেন্সেসও দিচ্ছিল, যেটা কিন্তু আসলে কখনোই মিরাকেল ইন্ডাস্ট্রির উচিত হয় নাই, যেটা কিছুটা ম্যানিপুলেশন অফ দ্য প্রোডাকশন ইউনিট বলা যেতে পারে। প্রোডাকশন ইউনিটটাকে ম্যানিপুলেট করে অন্য একটা কোম্পানির নামে তাদের প্রোডাকশন অপারেশনটা ইউটিলাইজ করেছে। তো ফান্ডামেন্টালি যদি একটা মানুষ এই শেয়ারের দিকে কখনো কিন্তু তাকাবে না। হ্যাঁ, আমাদের দেশে কেন এই শেয়ার গুলো হুড় করে দাম বেড়ে যায় সেই ব্যাপারটাতে আসবো ভিডিও লাস্টে, সুতরাং ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন। হঠাৎ করে মিরাকেল ইন্ডাস্ট্রি কেন বাড়লো সেই বিষয়টা যদি আলোচনা করতে হয়, তাহলে ফার্স্টেই বলতে হয় যে তারা মিরাকেল ইন্ডাস্ট্রি তারা কিন্তু একটা সিকিউর জব করেছে সাপ্লাইয়ের জন্য। 20% অফ দ্য বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের কাছ থেকে টোটাল রিক্রুটমেন্ট অফ ওভেন পলি প্লেন অ্যান্ড পলি ইথিলিন ব্যাগের জন্য। Enacted of previous 2 years plan to invest the required funds and result operation. তো 2 বছর ধরে যেহেতু 2-3 বছর ধরে যেহেতু অপারেশন ভাবে করতে পারতেছিল না, তো সবাই ধারণা করতেছে যে এখন অপারেশনটা ভালোভাবে করবে এবং ব্যবসা ভালো দিকে যাবে। তাদের ম্যানেজমেন্টও চেঞ্জ হয়েছে, যেটাও একটা পজিটিভ দিক হিসেবে গণ্য করা হচ্ছে। এবং আর্লিয়ার যদি আমরা দেখি, তারা কিন্তু 16 ওয়ার্কিং ডেতে একবার 89% মতো গেইন করেছিল, যেটা হয়েছিল 4 জানুয়ারি 2024 থেকে 4 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত হিউজ একটা গেইন আসে, প্রায় ডবল হয়ে যায় শেয়ার। আর তারপরে যদি আমরা একটু দেখি ফান্ডামেন্টাল কন্ডিশন, তো আমরা দেখালাম যে খুবই পোর কন্ডিশনে আছে। এবং এখন যদি আমরা আলোচনার শেষের দিকে আসি, যে সাধারণত এই ধরনের কোম্পানি কেন বাড়তেছে বাংলাদেশের শেয়ার মার্কেটে, ঢাকা স্টক এক্সচেঞ্জে। সো আমি অবজার্ভ করে যেটা দেখলাম, যে এখানে আসলে ফার্স্ট যে আমাদের রেগুলেটর আছে, তারা যখনই ব্যবসাটা অফ করে দিয়েছে তখনই কিন্তু আসলে এই ধরনের কোম্পানিকে ফাইন করা উচিত, অথবা টেকনো ইকোনমিকে যখন তারা তাদের প্রোডাকশন ইউনিট ইউজ করতে দিয়েছে তখনই ফাইন করা উচিত, বা তখনই তাদের ট্রেডিংটাকে অন্য ক্যাটাগরিতে নিয়ে যাওয়া উচিত ছিল। সুতরাং তারা সেটা করেনি। হ্যাঁ, আর এই কোম্পানিটার এগেনস্টে অলমোস্ট আমরা যখনই দেখি যে যখন টানে, কোম্পানিটা কিন্তু ভালো একটা গ্যাপ ক্রিয়েট করে। মানে এই কোম্পানির এগেইনস্টে পাবলিকের হাতে হোল্ডিং বেশি, এবং যদি আমরা একটু দেখি যে এদের শেয়ার সংখ্যা কিরকম, কোম্পানির মার্কেট ক্যাপ মাত্র 100 কোটি টাকার আশেপাশে, এবং পেইড আপ ক্যাপিটাল মাত্র 35 কোটি টাকা। সুতরাং একটা লো পেইড আপ এর কোম্পানি, এবং লো পেইড আপ হওয়ার কারণে যদি কারোর কাছে এবং একটা সিন্ডিকেটের কাছে ভালো ভলিউম শেয়ার থাকে বা ক্যাপচার করে, তাহলে কিন্তু ইজিলি তারা ম্যানিপুলেট করে শেয়ারের দামটা বাড়াই দিতে পারবে। আমরা সকলে জানি এবং দেখে আসছি প্রিভিয়াসলি যে যখনই একটা সিন্ডিকেট টার্গেট করে, তখনই একটা লো ক্যাপিটালের শেয়ার টার্গেট করে তারা, এবং লো ক্যাপিটালের শেয়ারের যে নিউজটা তারা ছড়ায়, প্রিভিয়াসলি কিছু নিউজের বেসিসে তারা কিন্তু নিউজ ছড়ায়, এবং ওই নিউজগুলো অনেকটা পাবলিশে আসে, এজিএম এর মাধ্যমে আসে, বা যেভাবেই হোক আসে, মানে কিছুটা ইনসাইডার ইনফরমেশন সেখানে থাকে। হ্যাঁ, সো এবং সাধারণ মানুষরা কিন্তু তখন যখন নিউজটা একটু পাবলিকলি হয়ে যায়, তখন কিন্তু সাধারণ মানুষরা ঢুকতে থাকে, এবং এভাবে করে কিন্তু শেয়ারের দামটা খুব রাতারাতি বেড়ে যায়। যখনই তাদের দেখবেন যে বাই করাটা শেষ হয়, তখনই তারা কিন্তু নিউজগুলো আস্তে আস্তে বার হতে থাকে, এবং বাই করা শেষ হলে তখন তাদের হাতে কন্ট্রোলটা চলে যায়, ডিমান্ড এবং সাপ্লাই নিয়ে খেলার কন্ট্রোলটা চলে যায়। হোপ মানে এই ব্যাপারটা আসলে কিন্তু শেয়ার মার্কেটে থাকবেই, এমন না যে এই ব্যাপারটা শেয়ার মার্কেটে থাকা ঠিক না। ট্রেডিং এর জন্য এই ব্যাপারটা কিন্তু থাকতেই হবে, ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে ইস্যুটা। বাট ইনসাইডের ইনফরমেশনে এখানে ইসি কন্ট্রোল করতে পারে, বাট কতটুকু রেঞ্জে কন্ট্রোল করতে পারবে এটা তাদেরই ব্যাপার। কিন্তু
একটা খারাপ কোম্পানি বাড়তেছে দেখে যে মার্কেটে আমরাই তো রেখে দিয়েছি মার্কেটে এটাকে, বা তাকে তো আগে ফাইন করিনি। সুতরাং একটা খারাপ কোম্পানি বাড়তেছে দেখে সেটাকে এখন আবার বিএসসি স্টেপ নিবে, আটকায় দিবে, বা ডিএসসি স্টেপ নিবে। আলটিমেটলি লুজার কিন্তু এখানে নর্মাল পাবলিকরাই হবে, যারা উপরে মানে হায়ার প্রাইসে শেয়ারগুলো কিনতেছে। সো মার্কেটকে আমার মনে হয় মার্কেটের মতো চলতে দেওয়া উচিত, এবং এখানে শেয়ার বেড়ে যাওয়া খুব একটা খারাপ কিছু না। যদি ম্যানিপুলেশনের কারণে বাড়ে এবং সেটা যদি আগে ধরা যায় তাহলে আগেই স্টেপ নিতে হবে, পরে স্টেপ নেওয়াটা কিন্তু আসলে আমার কাছে মনে হয় যুক্তিযুক্ত না। সুতরাং আপনারা আপনাদের পোর্টফোলিওর অবশ্যই 5 to 10% এরকম টাইপের শেয়ারে রাখতে পারেন, এবং এটা একটু রিস্কি পয়েন্ট, বাট কিছুটা রিস্ক না নিলে তো আপনি ফান্ড অ্যাকুমুলেশন বা বাড়াতে পারবেন না। সো এরকম আরো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলকে দেখতে থাকবেন। থ্যাংক ইউ অল।